ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শনের বিভিন্ন আলোচনার আসর কৃষক বন্ধুদের খুবই সাহায্য করছে তাদের চাষবাসের ব্যাপারে। আজও আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই প্রাসঙ্গিক। আজকের বিষয়টি হলো মাটির উর্বরা শক্তিতে ডাল শস্যের অবদান। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর ব্রতিন পাল, সহ কৃষি অধিকর্তা, বড়জোড়া, বাঁকুড়া। নমস্কার। নমস্কার। মাটির উর্বরা শক্তিতে ডাল শস্যের অবদানটা ঠিক কীরকম? মাটির উর্বরতা শক্তি বলতে কি বলে সেটা যদি আমরা প্রথমে দেখি তাহলে আমরা জানব যে কোনো উদ্ভিদ ফসলের জন্যে মাটির গঠন এবং গ্রথন দুটোই খুব জরুরি বিষয়। সেই জন্যে আমরা ধরুন যদি পশ্চিমবঙ্গটাকেই চিন্তা করে দেখি তাহলে আমরা দেখব কোনো জায়গায় বেলে দোআঁশ মাটি, কোনো জায়গায় লাল কাঁকুড়ে মাটি, কোনো জায়গায় আবার নদীর পলি মাটি। এগুলো কেন আমরা এইভাবে ক্যারেক্টারাইজেশন করেছি? কারণ আমরা দেখেছি যে এক একটা মাটির ধরনের উপর উদ্ভিদ খাদ্যটা নির্ভর করে। অর্থাৎ কিনা যে উদ্ভিদ খাদ্যগুলো আমার নদীর পলি মাটিতে থাকবে, নট নেসেসারি যে সেই উদ্ভিদ খাদ্যগুলো আমার রেড ল্যাটেরাইট জোনে থাকবে। সেই সূত্র থেকে আমরা যদি যে কোনো ফসলের যে প্রধান খাদ্যগুলি আমরা বলি তার মধ্যে নাইট্রোজেন, পটাশ এবং ফসফরাস এগুলো হচ্ছে মূল খাদ্য। তাছাড়া অনেক ধরনের অনুখাদ্য যেগুলো হচ্ছে বোরন, মলিবডেনাম, এগুলো আমাদের ফসলের প্রোডাকশনের জন্য লাগে। কিন্তু ডাল শস্যের চাষের সাথে আমরা উর্বরতাটা কিভাবে কোরিলেট করব সেটার প্রধান জিনিস হচ্ছে যে নাইট্রোজেন। এই নাইট্রোজেন যেটা আমরা সাধারণত ইউরিয়া সার বা এনপিকে 10-26-26-এর মাধ্যমে ফসলকে দিয়ে থাকি, দেখা গেছে যে এই নাইট্রোজেনটা যেটা একটা মূল ফসলের খাদ্য সেটা কিন্তু অনেকাংশে মাটি থেকে নষ্ট হয়ে যায়। কিভাবে হয়? দুভাবে হয়। একটা হচ্ছে যখন আমরা নাইট্রোজেনাস ফার্টিলাইজার মাটিতে প্রয়োগ করি তার 60-65% আইদার বাষ্পায়িত হয়ে উবে যায়, বা যখন সেই মাটিতে জল দেওয়া হয় সেই জলের দ্বারা সেটা নিচে নেমে যায়। নিচে নেমে যাওয়া মানে কি, 10 থেকে 20 সেন্টিমিটার কি 30 সেন্টিমিটারের মধ্যে যে উদ্ভিদের যে শিকড়টা থাকে তার নিচে চলে যাচ্ছে। অর্থাৎ কিনা সেই উদ্ভিদটা নাইট্রোজেনটা পাচ্ছে না। তখন বৈজ্ঞানিকরা চিন্তা করে করে দেখলো যে কি এমন ফসল আছে যেটা আমরা বছরে যদি একবার করে লাগাই তাহলে মাটিতে নাইট্রোজেনটাকে ঠিক মতো দেওয়া যাবে। দেখা গেল যে ডাল শস্যের চাষ হচ্ছে এমন একটা জিনিস যারা কিনা এই বাতাসের নাইট্রোজেনটাকে মাটিতে আবদ্ধ করে রাখতে পারে। সেই জন্যেই ডাল শস্যের চাষটা মাটির উর্বরতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোন কোন ডাল শস্য চাষ করলে মাটির উর্বরতাকে বাড়ানো যায়? দেখুন, এই প্রশ্নের উত্তরে আমাকে বলতে বললে আমি এটাই বলবো যে কৃষক ভাইরা বছরে অ্যাটলিস্ট একবার, অন্তত একবার তাদের শস্য চক্রের মধ্যে যে কোনো ডাল শস্য তাদেরকে করা উচিত। কিন্তু সব ডাল শস্যই নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, বাতাসের নাইট্রোজেনকে। কিভাবে করছে সেটা আমি একটু বলবো, কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমাকে যদি বলতে হয় এক কথায় যে সব ডাল শস্যের মধ্যে কোন ডাল শস্য চাষ করলে খুবই ভালো, যেহেতু আমরা এখন শীতকালের মধ্যে দিয়ে যাচ্ছি সুতরাং এই সময় আমি বলবো নয় মুসুর চাষ আর নয়তো মটরশুঁটির চাষ করলে বা মটর চাষ করলে খুবই উপকারী, বিশেষ করে মুসুর চাষ। দেখুন, প্রত্যেকটা ডাল শস্যের যদি একটা ডাল শস্যকে আমরা মাটি থেকে তুলি ফসলটাকে,
দেখা যাবে তার শিকড়ের মধ্যে একটা গুটি 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 করে নডিউল ফর্মেশন হয়ে আছে শিকড়গুলোর মধ্যে। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে একটা নাইট্রোজেন ফিক্সিংয়ের মেশিন বলি আমরা এগুলোকে। কারণ বাতাসের যে নাইট্রোজেনটা সেটা মাটির মধ্যে দিয়ে ওই গুটিগুলোর মধ্যে একটি আমাদের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটা আবদ্ধ করছে বাতাসের নাইট্রোজেনটাকে, এবং সে ওই মাটিতে ওই নাইট্রোজেনটাকে রেখে আসছে। তাহলে যখন মসুর চাষটা শেষ হয়ে গেল, যখন আমরা ফসলটা পেয়ে গেলাম, ওর পরবর্তী যে ফসলটা আসছে সেখানে আমার দেখা যাচ্ছে যে হাফ নাইট্রোজেন দিলেই আমার হয়ে যাচ্ছে। উল্টো দিকে আমরা যেটা বলি যে আমাদের মাটি, সেই মাটির স্বাস্থ্য রক্ষাটাকে আমরা ঠিকমতো করতে পারছি। আজকালকার দিনে আমরা জৈব কৃষিতে জোর দিচ্ছি। আমরা সবসময় কৃষক ভাইদের বলি যে 60% জৈবতে দাও, 40% ইনঅর্গানিক ফার্টিলাইজার হিসেবে দাও। গোবর সার বা পাতা পচা সার এগুলো দিতে বলি, কারণ অনুখাদ্য এর মাধ্যমে আসছে। কিন্তু এই যে নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ এগুলো কিভাবে আসবে? এগুলোর জন্য আমাদের কিন্তু জীবাণু সার প্রয়োজন। একটা ছোট্ট কথা আপনি ছুঁয়ে গেলেন যে মাটির স্বাস্থ্য। এই মাটির স্বাস্থ্যের সঙ্গে মাটি পরীক্ষার কতটা যোগাযোগ আছে? যেহেতু এক একটা অঞ্চলের এক এক ধরনের মাটি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি বললেন কোথাও রেড ল্যাটেরাইট, তো কোথাও পলি, ইত্যাদি ইত্যাদি। দেখুন, যে কোনো জিনিস যদি আমরা আমাদের নিজেদের জীবনধারা দিয়ে বুঝতে চেষ্টা করি সেটা সবথেকে ভালো হয়। আমাদের যখন কারোর কোনো শরীর খারাপ হয়, যখন আমরা ডাক্তারদের কাছে যাই, তখন আমাদেরকে তারা কিছু কিছু টেস্ট করাতে বলে, যার মাধ্যমে তারা বুঝতে পারে যে আমাদের শরীরের কোন জিনিসটার অভাব বা কি জিনিসের জন্য বা কোন অর্গানিজমের জন্য আমাদের শরীরটা খারাপ হয়েছে বা প্যাথোজেনের জন্য। ঠিক সেরকম মাটি পরীক্ষাটা যদি না করানো হয়, তাহলে সেই মাটিটাতে নাইট্রোজেন প্রয়োজন, না পটাশ প্রয়োজন, না ফসফেট প্রয়োজন, নাকি অনুখাদ্য প্রয়োজন, সেটা তো জানা যাবে না। অ্যাজ এ থাম্ব রুল আমরা সবসময় বলি কৃষক ভাইদের যে প্রত্যেক বছর মাটি পরীক্ষা করাতে হবে তা নয়, কারণ মাটির গ্রথনটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় না। সুতরাং 3-4 বছর পর পর যদি একবার করে মাটি পরীক্ষা করানো হয়, এবং মাটি পরীক্ষার সবথেকে ভালো সময় হচ্ছে শীতকালে যদি মাঠে ফসল না থাকে, বা শীতকালের ফসলটার পরে যখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে যখন মাটিটা আমাদের মাঠটা খালি থাকে, সেই সময় কালেকশন করে যদি আমাদের সরকারি যে ল্যাবরেটরিজগুলো আছে, বা এখন অনেক এনজিও বা অনেক সয়েল টেস্টিং ল্যাবরেটরিজ হয়ে গেছে, অনেক সংস্থা করেছে, তাদের মাধ্যমে যদি আমরা মাটিটা পরীক্ষা করে নিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের কিসের অভাব আছে। আরও একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে ঠিক এই জায়গাটাতেই, যে যেহেতু আপনি বললেন যে বছরে একবার অন্তত ডাল শস্যের চাষ যেন কৃষক বন্ধুরা করেন মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্যে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাটি আছে, তাদের চারিত্রিক গঠন, বৈশিষ্ট্য সবই আলাদা। কোন মাটির জন্য কোন কোন ডাল শস্য উপযুক্ত? এইভাবে জেনারেলাইজেশন যদি আমরা করি, তাহলে অতি অবশ্যই আপনার কথার প্রশ্নের ইয়েতে আমি বলবো যে যেখানে আমাদের লাল মাটি অঞ্চল, সেখানে অতি অবশ্যই দেখুন ডাল শস্যের চাষ সেই জমিতেই করতে হবে যেখানে জল দাঁড়াবে না। সুতরাং একটা মাটিতেই আমাদের প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে আমাদের নদীর পলি মাটি। নদীর পলি মাটিতে জল ধারণ ক্ষমতাটা অনেক বেশি, কিন্তু লাল কাঁকুড়ে মাটি বলুন বা বেলে দোআঁশ মাটি বলুন, এখানে কোনো প্রবলেম কিছু নেই। সুতরাং লাল কাঁকুড়ে মাটি বা বেলে দোআঁশ মাটিতে আপনি সব ধরনের পালস ক্রপ বা অর্থাৎ ডাল শস্য করতে পারেন। যেমন আপনি মুসুর বলেছি, মটর বলেছি, মুগ কলাই করতে পারেন, অড়হর করতে পারেন, কারণ এগুলো হচ্ছে এক একটা সময়ের বছরে এক একটা বছর, এমনকি সয়াবিনও করতে পারেন। কিন্তু আমি পলি মাটিতে সাধারণত আমরা বলি যে পলি মাটিগুলো উঁচু পলি মাটির অঞ্চল, সেখানে মুসুর চাষ করলেও অন্যগুলো যেগুলো নিচু ইয়েতে, সেগুলোতে মুগ বা অড়হর করা যেতে পারে। মুসুরটা না করাই ভালো, কারণ মুসুরের যে হাইট অফ দ্য ক্রপ যেটাকে বলে, সেটা খুব কম, খুব বুশি টাইপের, এবং সেখানে জল একটু জমে গেলেই কিন্তু ওর ব্যাকটেরিয়াল ঘটিত বা ছত্রাক ঘটিত রোগ হতে পারে, ধসা হতে পারে, তাতে আমাদের ফসলের ক্ষতি হতে পারে। কিন্তু অন্যান্য যে কোনো জায়গাতে লাল কাঁকুড়ে মাটি হোক, বেলে দোআঁশ মাটি হোক, মুসুর চাষের
ওপর আমাদের জোর দেওয়া উচিত, কারণ মুসুর ডাল আমাদের খুব জনপ্রিয় বাঙালিদের খাদ্যাভ্যাসের মধ্যে, এবং আমরা মুসুর চাষে আগামী দিনে অনেক এরিয়া ইনক্রিজ করেছি এবং আরও করব। এই নাইট্রোজেন বুস্ট আপ করা ছাড়া আর কি কি ভূমিকা আছে ডাল শস্যের মাটির উর্বরতার ক্ষেত্রে? ধরুন যেখানে ঢালযুক্ত মাটি, অর্থাৎ কিনা যেখানে একটা ভূমিক্ষয়ের একটা আশঙ্কা থাকে, সেখানে যদি ডাল শস্যের চাষ বছরের পর বছর করা যায়, অর্থাৎ কিনা আমি বছরের পর বছর বলতে এটা বলছি না, যে একবার শস্য পর্যায়ে যদি ডাল শস্যের চাষ করা যায়, তাহলে এর যে শিকড়ের যে বন্ধন মাটিটা, সেইটাকে খুব দৃঢ় করে। এবং কিছুক্ষণ আগে আমি কি বললাম, যে এরা নাইট্রোজেনটাকে আবদ্ধ করে, শুধু নাইট্রোজেন না, ফসফরাস এবং পটাশটাকেও এরা ফসফোব্যাকটেরিয়ামের দ্বারা এরা আবদ্ধ করে রাখে। এবং যত এই নডিউল ফরমেশনটা হবে সয়েলের মধ্যে, তত কিন্তু বাইন্ডিং অফ দ্য সয়েল পার্টিকেলস যেটা বলে, অর্থাৎ কিনা একে অপরের কণাগুলো যে ধরে থাকে, সেটা আরও ভালো হবে এবং ভূমিক্ষয়টা আমরা রোধ করতে পারবো। বছরে একবার যে কৃষক বন্ধু ডাল শস্য চাষ করছেন যে মাটিতে, আবার তার পরের বছর ওখানে ওই একই ডাল শস্য চাষ করা কি সম্ভব, নাকি সেটা উচিত নয়? সম্ভব তো বটেই। আপনার এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কারণ ধরুন আজকে একজন কৃষক কোনো জায়গায় মুসুর চাষ করেছেন, তার বন্ধু কৃষক অন্য জমিতে মুসুর চাষ করতে চায়। আমরা তখন বলি যে যার জমিতে মুসুর চাষ হয়েছে, তার জমি থেকে 1-2 বস্তা মাটি নিয়ে গিয়ে যার জমিতে হয়নি সেখানে মিশিয়ে দিতে, বিকজ আমরা ওই যেটা জীবাণুটাকে আমরা ওখান থেকে ওখানে ট্রান্সফার করে দিলাম, যাতে তার ক্ষেত্রে কি হলো, যে লাগানোর আগেই সে কিন্তু ইনোকুলামটা দিয়ে দিল মাটিতে। কারণ রাইজোবিয়াম কালচার আমরা বীজের সাথে মিশিয়েও যখন বুনি তখনও দেওয়া যায়, লিগুমিনোসেরাম যেটা আমাদের মুসুর চাষের জন্য লাগে। কিন্তু যদি কেউ নাও সেটা জোগাড় করতে পারে বা কিনতে পারে, যে জমিতে মুসুর চাষ হয়েছে সেই জমির মাটিও যদি এই জমিতে দেওয়া হয়, দ্য ইনোকুলাম ট্রান্সফার্স টু দিস। আলোচনার একদম শেষে আপনি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা দিন। বার্তাটা এটাই হবে, কৃষক ভাইরা, যদি তোমরা ডাল শস্যের চাষ করো, তোমাদের মা অর্থাৎ মাটিকে তোমরা সুস্বাস্থ্যের অধিকারী করে রাখতে পারবে। নমস্কার। অনেক ধন্যবাদ। শুনলেন আপনারা, বিশেষ কিছুই আমার আর বলার নেই। তাই কৃষক বন্ধুরা বছরে অন্তত একবারও ডাল শস্য চাষ করুন মাটিকে ভালো রাখার জন্য। আজকে পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। आइए आइए। टीवी देख रही थी? डिजिटल टीवी नहीं लगवाया? नहीं, पुराना वाला केबल ही ठीक है। पुराने वाला केबल ही रहेगा, बस सेट टॉप बॉक्स लग जाएगा। बेहतरीन पिक्चर क्वालिटी, चुनने को सैकड़ों चैनल। खर्च बढ़ेगा। सेट टॉप बॉक्स कोई महंगा नहीं है, कंप्यूटराइज बिल आएगा, जो चैनल चुना है उसी के पैसे लगेंगे। 31 दिसंबर 2015 तक सभी बचे हुए शहरी क्षेत्रों में केबल टीवी डिजिटाइजेशन अनिवार्य है। आप भी सेट टॉप बॉक्स लगवाने के लिए अपने केबल टीवी ऑपरेटर से संपर्क करें। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার।
প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কিভাবে ফুল ফলের চাষ করা উচিত, কিভাবে বাড়বে ফলন, সেসব নিয়েই বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের উদ্যোগে হয়ে গেল জাতীয় আলোচনা চক্র। শ্রীনিকেতনের সভাকক্ষে কৃষিবিজ্ঞানীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষক ও পল্লী শিক্ষা ভবনের ছাত্রছাত্রীরাও। বিষয় ছিল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচেস ইন হর্টিকালচার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দুদিনের এই আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত। Gurudev was deeply interested in agriculture, cooperative farming, community development, rural reconstruction, and because of all these things, he in fact goaded his own son, Rabindranath Tagore, to go and study agricultural sciences at the University of Illinois at Urbana-Champaign. He invited Leonard Elmhurst from Cornell University to spend time here. He encouraged Prashanto Malanovich to apply statistics to agriculture. So you see, the view is actually an integrated view, which is also one of the phrases used in the title of the conference is integrated approach. So the approach of Sriniketan is an integrated one. Sustainable development, in fact, endows us with an added responsibility of looking at how horticulture, agriculture should not in a serious way impede or interfere with our environment. And this is another concern that actually Gurudev had. Not just the physical environment around Vishwabharati in terms of erosion of the Khwai, but also climate issues. In fact, he and perhaps his son, I am not sure about the history, but there was a weather monitoring system here. And as you know, weather is deeply connected with agriculture, horticulture. And so you see, the vision was actually to have application of basic sciences into an area through which you relate to your environment, to your neighborhood, and that is the idea of rural reconstruction as well. ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার A.K. রয় বর্মন। NABARD as an organization, it is a developmental bank. We are also trying to execute ground this type of innovations, research findings on the ground, involving the people on the ground. Like right now, we are promoting horticulture in a sustainable way, involving the tribal population in a type of land which are not traditionally suitable for agriculture of paddy or wheat or vegetable cultivation, traditional agriculture. So those degraded land, not so suitable land are brought into horticulture produce, again with a goal, with a view to give them employment, give them earning, at the same time supplying quality produce, quality fruits, not only to the family nutrition but to the market as well. এ সম্বন্ধে আমাদের জানান পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক পার্থসারথী মুন্সী। হর্টিকালচার একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট ইন এগ্রিকালচার, কারণ এখন যে আমাদের যে জমি আছে বা ইরিগেশন আছে 30% ধরুন ইরিগেশন ফেসিলিটি আছে সব ক্রপে, তো হর্টিকালচার ক্রপে একটা সুবিধে হচ্ছে যারা আনডিউলেটেড ল্যান্ডে করা হয়, তারপরে ফ্রুটস ক্রপ যদি হয় খরা সহ্য করতে পারে। এই জন্যে আমাদের এখন যে পপুলেশন বাড়ছে, হর্টিকালচার ছাড়া আমাদের কোনো গতি নেই। আমাদের যে সেমিনার আজকে হচ্ছে ইন্টিগ্রেটেড
ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন হর্টিকালচার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এমনভাবে প্রোডাকশান করব যাতে তার সাস্টেনেবিলিটি থাকে উইদাউট ডিস্টার্বিং আওয়ার এনভায়রনমেন্টাল কন্ডিশন। আমরা সেইভাবে জুডিশিয়ালি ইনপুটস দেব, ফার্টিলাইজার দেব, জল খরচা করব, পেস্টিসাইড দেব, এইভাবে আমাদের প্রোডাকশানটা করতে হবে, যেটা আমাদের সবার। কারণ হর্টিকালচার কিন্তু একটা হচ্ছে প্রোটেক্টিভ ফুড বলা হয়, কারণ এর মধ্যে যেহেতু ফলে প্রচুর ভিটামিনস আছে, ভেজিটেবলসে প্রচুর মিনারেলস আছে। আচ্ছা, ফ্লাওয়ার ক্রপের ক্ষেত্রে কী হচ্ছে, এই দুটো তিনটেই তো মেন গ্রুপ হর্টিকালচারে, ফল, ফুল আর সবজি। ফল আর সবজি যেমন আমাদের খেতেই হবে, এবং শুধু যেমন নাইট্রোজেন সার দিলেই যে গাছ ভালো হবে, ফসফরাস আর পটাশ দিতে হয়, আমাদের ভাতের সঙ্গে ফল সবজি খেতে হবে, এবং তাদের আমাদের অনেক কিছু ওষুধ বা রোগ থেকে প্রতিরোধ করে। আর ফ্লাওয়ারের একটা সুবিধা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, এত শান্তিনিকেতনে আপনি দেখবেন যদি আপনি ফুলের রং অন্যরকম, এই যে লাল মাটি যার ফসফরাস কন্টেন্ট বেশি, এটা কিন্তু খুব আদর্শ ফ্লাওয়ার কাল্টিভেশনের পক্ষে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে একটা ট্রেন্ড এসছে হর্টিকালচার ক্রপসের ক্ষেত্রে, সবজি কিংবা ফলের ক্ষেত্রে, যে কেমিক্যাল পেস্টিসাইড খুব বেশি ব্যবহার করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এর অবশিষ্টাংশ থেকে যাচ্ছে। ঠিক, তো এটা বলা হচ্ছে এর দ্বারা যেমন মানব দেহের ক্ষতি হচ্ছে, তেমনি বিভিন্ন প্রাণীরও ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে আপনারা কৃষক বন্ধুদের অবহিত করার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন কি? আমাদের এই যে সেমিনারের এই সাস্টেনেবিলিটি যেটা বললাম, এনভায়রনমেন্টকে নষ্ট না করে করতে পারে, মানব দেহ যাতে ক্ষতি না হয়, সবভাবে ব্যালেন্স করে করা, সেইভাবেই করতে হচ্ছে। আমাদের যেমন পেস্টিসাইড বেশি, আমি বললাম না, যেসব জুডিশিয়ালি করব, নিয়ম অনুযায়ী। আগে যেমন ছিল, কিছু হওয়ার আগে আমরা প্রিকশনারি পেস্টিসাইড দিয়ে দিতাম, এখন কিন্তু সেরকমভাবে হয় না। কেমিক্যাল পেস্টিসাইড কমে গেছে, বায়োলজিক্যাল কন্ট্রোল সেইভাবে করা হচ্ছে। তারপরে অনেক সময় অনেক কিছু আসছে আজকাল, যেমন কি বলে, আমরা এমন কেমিক্যাল ইউজ করি টমেটোর ক্ষেত্রে, সেগুলো বলছে মানব দেহের পক্ষে। সেইগুলো আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আমাদের এক্সটেনশন অ্যাক্টিভিটি আছে, আমাদের ফার্ম সায়েন্স সেন্টার, রতীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, এর থ্রু দিয়ে আমরা করছি। আর আরেকটা জিনিস হচ্ছে যেমন বিটি বিনজাল, এখন এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা নিয়ে বলছে যে এখনও আমরা তবে যেগুলো ডাইরেক্ট মানুষ খায় না, কনজিউম করে না, সেগুলো ছাড়া অন্যগুলো চলতে পারে। এইগুলো নিয়ে এখনও আমাদের নানা রকমভাবে দেখতে হবে। আমাদের এমনভাবে চাষ করতে হবে প্রকৃতিকে নষ্ট না করে, মানব দেহকে নষ্ট না করে উৎপাদন বাড়াতে হবে। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা এই আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার। आइए आइए। टीवी देख रही थी, डिजिटल टीवी नहीं लगवाया? नहीं, पुराना वाला केबल ही ठीक है। पुराने वाला केबल ही रहेगा, बस सेट टॉप बॉक्स लग जाएगा। बेहतरीन पिक्चर क्वालिटी, चुनने को सैकड़ों चैनल, खर्च बढ़ेगा। सेट टॉप बॉक्स कोई महंगा नहीं है, कंप्यूटराइज बिल आएगा, जो चैनल चुना है उसी के पैसे लगेंगे। 31 दिसंबर 2015 तक सभी बचे हुए शहरी क्षेत्रों में केबल टीवी डिजिटाइजेशन अनिवार्य है। आप भी सेट टॉप बॉक्स लगवाने के लिए अपने केबल टीवी ऑपरेटर से संपर्क करें। ওমা, আমি স্কুলে
পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনএচএম বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে দুটো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। এনএফএসএম এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। হ্যাঁ কি করি? হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-555-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।